এবার চলে আসি দ্রবণের হিমাঙ্কের অপনমন। ঠিক আছে, এটাও একটা কোয়ালিটেটিভ প্রপার্টি বা দ্রবণের সংখ্যাগত ধর্ম। তার মানে কি, দ্রবণের হিমাঙ্ক, ধরা যাক আমি জলের ক্ষেত্রে যদি ধরে নিই, বিশুদ্ধ জল সাধারণত জমে বরফে কখন পরিণত হয় না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। কিন্তু ওই জলের মধ্যে সামান্য পরিমাণ যদি কোনো তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাব পদার্থ যেমন চিনি, নুন, এগুলো যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে দেখা গেছে যে হিমাঙ্কের অবনমন ঘটে, অর্থাৎ হিমাঙ্কের হ্রাস ঘটে। অর্থাৎ জলটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তখন আর জমাট বেঁধে বরফে পরিণত হয় না, বরং সেটা কত, 0 অপেক্ষা কম। তার মানে আইদার -1, -2 বা -3 বা -4 টেম্পারেচারে জমাট বেঁধে বরফে পরিণত হয়। অর্থাৎ এখানে কি ঘটলো না, হিমাঙ্কের অবনমন ঘটলো। জিরোতে যে সাধারণত আমরা জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড জল জমে বরফ হয়, কিন্তু এক্ষেত্রে কি ঘটলো না, যখনই কোনো কঠিন অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য বা বিশ্লেষ্য যাই মেশানো হোক না কেন, সেক্ষেত্রে একটা কি ঘটছে না, হিমাঙ্কের অবনমন ঘটছে। এবার এই হিমাঙ্কের অবনমন ঘটার কারণ কি আমাদের জানতে হবে। তার আগে জানতে হবে যে হিমাঙ্ক আমরা তো পড়েছি না, যে উষ্ণতায় কোনো তরল জমে কঠিনে পরিণত হয়, এইটুকুই জানি। কিন্তু এখন যেহেতু আমরা বাষ্পচাপ শিখে নিয়েছি, সুতরাং এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করতে হবে না, এক্ষেত্রে তরল দ্রাবক অর্থাৎ দ্রবণের ক্ষেত্রেই যদি বলা হয়, তাহলে তরল দ্রাবক কঠিনে পরিণত হওয়ার সময়, কঠিন দ্রাবকে যখন পরিণত হবে, সেই দ্রাবকের মধ্যে কিন্তু কোনো দ্রাবের অংশ থাকবে না। অর্থাৎ দ্রবণ থেকে শুধুমাত্র তরল দ্রাবকটি কঠিন দ্রাবকে পরিণত হবে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে যে কঠিন দ্রাবক এবং তরল দ্রাবকের বাষ্পচাপটা সাম্যাবস্থায় থাকবে এবং সমান হবে, এবং উভয় যখন সাম্যাবস্থায় থাকবে তখন ওদের মধ্যে কী হবে, বাষ্পচাপটাও কিন্তু সমান হবে। এবার গ্রাফিক্যালি একটা প্লট করে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে এইটা যদি আমরা এই দিকটা যদি আমরা একটা একে এই দিকটা যদি বলি আমরা বাষ্পচাপ, এই দিকটা যদি বাষ্পচাপ এবং এই দিকটা যদি টেম্পারেচার দিয়ে উষ্ণতা দিয়ে যদি আমরা চিহ্নিত করি, তাহলে দেখো আমরা জানি কি না, দ্রবণের বাষ্পচাপ কম হয় আর দ্রাবকের বাষ্পচাপ বেশি হয়। এবার ধরা যায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ হচ্ছে, গ্রাফটা হচ্ছে এরকম, এটা হচ্ছে দ্রাবকের, এটা কার বাষ্পচাপের প্লট না, দ্রাবকের বাষ্পচাপের প্লট। আর এইটা কার প্লট, এইটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপের প্লট। ঠিক আছে, এবার ধরা যাক এটা 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 ছিল তরল দ্রাবক, এই যে গ্রাফগুলো হয়েছে এগুলো তরল দ্রাবক, এটা হচ্ছে দ্রবণটা, দ্রবণ তো অবশ্যই তরল আছে, এটাও তরল দ্রবণ, এর মধ্যে কিছু পরিমাণ দ্রাবক পদার্থ মেশানো আছে। এবার এই দ্রাবক থেকে ধরে নিচ্ছি যে কঠিন দ্রাব যখন বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এই টেম্পারেচার কঠিন দ্রাবক, এটা এত স্টিপার হলো কেন, উষ্ণতার সাপেক্ষে বাষ্পচাপের পরিবর্তনটা খুব দ্রুত ঘটে বলে এটা স্টিপার, মানে অনেক বেশি খাড়া দেখতে হয়েছে। এটা কঠিন দ্রাবকের ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে না, কঠিন দ্রাবকের ক্ষেত্রে এই প্লটটা আঁকা হয়েছে। তাহলে এই যে টেম্পারেচার, এই যে বাষ্পচাপ দেখো এই ক্ষেত্রে সমান আছে, কঠিন আর তরলের বললাম যে বাষ্পচাপ সমান হতে হবে, তাহলে এই ক্ষেত্রে বাষ্পচাপটা দুজনের ক্ষেত্রে সমান, এবং যে টেম্পারেচার এটা ঘটছে সেটা হচ্ছে এই টেম্পারেচার। কোন টেম্পারেচার, এটাকে আমার টি নাম দিলাম। ঠিক আছে, তাহলে এই টেম্পারেচারে কখনোই তো দ্রবণের বাষ্পচাপ, কারণ আমরা জানি কি দ্রবণ আর দ্রাবক কার বাষ্পচাপ বেশি হয় না, দ্রাবকের বাষ্পচাপ বেশি হয় আর দ্রবণের বাষ্পচাপ অপেক্ষিত কম হয়। কিন্তু এক্ষেত্রে দ্রবণকে যদি দ্রবণ থেকে যদি দ্রাবককে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে কোথায় এখানে ছেদ করতে হবে, কিন্তু কম টেম্পারেচার, অর্থাৎ আরও টেম্পারেচার কম করাতে হবে। করে যখন এই অবস্থায় আসবে তখন কি হচ্ছে, যখন এই অবস্থা আসবে তখন দেখো এই দ্রবণটা কোথায় ছেদ করলো, কঠিন দ্রাবককে এই এখানে ছেদ করলো, তখন এই অবস্থায় দেখো কঠিন দ্রাবকের বাষ্পচাপ আর দ্রবণের মধ্যে যে দ্রাবকের বাষ্পচাপটা তখন সমান হচ্ছে, যার ফলে এখানে দ্রবণ থেকে দ্রাবক তরল দ্রাবকটা কঠিন দ্রাবকে পরিণত হয়। অর্থাৎ এখানে আগে যে টেম্পারেচারটা লাগছিল, বর্তমানে টেম্পারেচার টি ডটটা অপেক্ষিত অনেক কম লাগছে। অর্থাৎ কি হলো, এখানে হিমাঙ্কের একটা হ্রাস ঘটলো। ঠিক আছে, তাহলে এখানে হিমাঙ্কের হ্রাস কোনটা না, ডেলটি এফ ইজিক্যাল টু টি মাইনাস টি ডট, এটা বলতে পারি। অর্থাৎ জলের ক্ষেত্রে যদি আমরা ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, বিশুদ্ধ জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিল, কিন্তু যখনই চিনি জল নিলাম দেখা যাচ্ছে সেই টেম্পারেচারটা -2 ডিগ্রি হলো। অর্থাৎ অবনমন কত হলো না, অবনমন যদি আমরা পজিটিভ হিসেবে ধরি তাহলে 0 - -2, তার মানে 2 অবনমন, বা ডেলটি এফ যেটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, হিমাঙ্কের অবনমন হচ্ছে 2 ডিগ্রি কে বা ডিগ্রি যাই বলি না কেন, ডিফারেন্স তো ডিফারেন্সই হয়, সেন্টিগ্রেডও যা হয় কেউই তাই হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও অবনমন হচ্ছে 2ই হলো। ঠিক আছে, তাহলে
এই যে এখানটাই হচ্ছে দেখো বর্তমানে তাহলে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে যত ছিল, যখন দ্রবণ হচ্ছে দ্রবণের বাষ্পচাপ কম থাকার জন্য অপেক্ষিত কম উষ্ণতায় কঠিন দ্রাবকের ক্ষেত্রে ওটা ছেদ করছে, এবং ওদের বাষ্পচাপ যখন সমান হচ্ছে সেই টেম্পারেচারটাকে কি বলা হচ্ছে, তার হিমাঙ্ক। তাহলে এখানে হিমাঙ্কের কি ঘটলো, একটা অবনমন ঘটলো। এবং পরীক্ষা করে দেখা গেছে, এবং তোমাদের এই প্রমাণটা নেই না, ডেলটি এফ ইজিক্যাল টু ওই বয়েলিং পয়েন্টের মতনই না কে এফ ইন্টু এম হয়। কে এফটা কি, কে এফটাকে বলা হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা হিমাঙ্ক ধ্রুবক, ঠিক আছে, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা হিমাঙ্ক ধ্রুবক। আর এমটা কি, এমটা হচ্ছে মোলাল গারত্ব। মোলাল গারত্ব মানে দ্রবণের মোলাল গারত্ব। এবং মোলাল গারত্ব আমরা আগেই দেখো কেবি প্রমাণ করার সময় করেছিলাম না, তাহলে এখানে কে এফ সমান কি বলতে পারি, কে এফ ইজিক্যাল টু W2 ইন্টু 1000 আমি আগেই করেছিলাম, তাই আবার করলাম না। W2 ইন্টু 1000 ইন্টু W1 বাই M2, তাহলে কে এফ ইজিক্যাল টু এইটা, ঠিক আছে। এবার কে এফ এর সংজ্ঞাটা কি হবে, আগে সে কেবির মতনই সংজ্ঞা। এম যদি 1 হয় তাহলে 1 মোলাল গারত্বে কোনো দ্রবণে স্ফুটন এই হিমাঙ্কের যে অবনমন ঘটে সেটাকেই বলেছে কে বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। এর এককই সেই কেবির মতনই, কে কেজি মোল ইনভার্সের মতনই হচ্ছে এর একক হবে, ঠিক আছে। এবার ধরো কোনো একটা প্রশ্নে বলছে জলের কেএফ 1.86 ডিগ্রি সেন্টিগ্রেড কেজি মোল ইনভার্স কথা অর্থ কী, অর্থাৎ কেএফ বলতে তো আমরা কি বুঝি 1 মোলাল, তাহলে 1 মোলাল দ্রবণে বা 1 কেজি, এখানে 1 মোলাল কেজি পার মোল পার কেজি মানেই হচ্ছে কি 1 মোলাল। তাহলে 1 মোলাল কোনো জলীয় দ্রবণের ক্ষেত্রে তাহলে কে এফ ভ্যালু কত হয় না, যে হিমাঙ্কর যে অবনমন ঘটে সেটা হচ্ছে 1.86। 1 মোলাল কোনো জলীয় দ্রবণের ক্ষেত্রে হিমাঙ্কের যে অবনমন ঘটে সেটা হচ্ছে 1.86, বা অন্যভাবে বলা যেতে পারে 100 গ্রাম কোনো বিশুদ্ধ দ্রাবক, 100 গ্রাম জলে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের 1 গ্রাম অনুপরিমাণ যদি দ্রবীভূত করা হয়, তাহলে উৎপন্ন দ্রবণে হিমাঙ্কের যে অবনমন ঘটে সেটা হচ্ছে 1.86। কারণ ডেলটি এফ ইজিক্যাল টু কে এফ, এম ইজিক্যাল টু যদি 1 হয়ে যায় কে এফ ইজিক্যাল টু 1, তাহলে 1 মোলাল কোনো দ্রবণের স্ফুটনাঙ্কের যে অবনমন ঘটে সেইটাই হচ্ছে কি 1.86। জলীয় দ্রবণের ক্ষেত্রে দেখা গেছে 1 মোলাল দ্রবণের ক্ষেত্রে অবনমন ঘটছে কত 1.86। এইগুলো করতে হবে। কিন্তু এর প্রয়োগ দেখো খুব সুন্দরভাবে এর প্রয়োগ আছে, যে শীত প্রধান দেশে সাধারণত কোনো স্থানে যদি বরফ জমে যায় তাহলে সেখানে কি করা হয়, বরফ যাতে ধরো অনেক ঠান্ডা পড়েছে, শুধু এমনি জল জমে বরফ হয়ে যাচ্ছে, তাহলে বরফটা যাতে আরও কম টেম্পারেচারে ঘটে, অর্থাৎ বেশিক্ষণ পর্যন্ত যাতে লিকুইডে থাকতে পারে, সেই জন্য এখানে কী দেওয়া হয় না বিভিন্ন রকম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওখানে যোগ করা হয়, বা সেগুলো কি না রেডিয়েটারের মধ্যে যাতে জল জমে না যায় সেই জন্য কী দেওয়া হয়, ইথিলিন গ্লাইকল দেওয়া হয়। কারণ ইথিলিন গ্লাইকল যখনই জলের মধ্যে দেওয়া হলো তার মানে কি সেটাকে কন্টামিনেট করা হলো বা দূষিত করা হলো। তাহলে দ্রবণকে যখনই জলকে দূষিত বা কন্টামিনেট বা কোনো কঠিন তড়িৎ বিশ্লেষ্য অবিশ্লেষ্য বা দ্রাব পদার্থ যখন যোগ করছি তখন তার কী ঘটে, হিমাঙ্কের অবনমন ঘটে। তাহলে শীতপ্রধান দেশেও যখন রেডিয়েটারের জলে যখন আমরা ইথিলিন গ্লাইকল দিই তখন কি হবে না এর হিমাঙ্কের অবনমন ঘটে, অর্থাৎ ওই জলটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জমাট বাঁধবে না, বরং সেটা কত -4 -5 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ বেশি কম, তাহলে কম টেম্পারেচার অবধি ওটা তরল আকারে থাকবে, ঠিক আছে। ঠিক একইভাবে শীত প্রধান দেশে দেখা যাচ্ছে যে কোনো স্থানে হয়তো জল জমে বরফ হয়ে গেছে, যাতে বরফটা গলানোর জন্য সেখানে কী করা হয়, বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ছড়িয়ে দেওয়া হয়, যেমন CaCl2 MgCl2 ছড়িয়ে দেওয়া হয়, যাতে করে কি হয় সেই বরফটা গলে যেতে পারে, এবং সেক্ষেত্রে বরফ যে জল জমে যে বরফ হওয়ার যে প্রক্রিয়াটা সেটা অপেক্ষিত হ্রাস পায়, অর্থাৎ অনেক কম টেম্পারেচারে যাতে আরও ঘটতে পারে, অর্থাৎ দেরি যাতে হয়, সেই কারণে সেখানে কী করা হয় বিভিন্ন রকম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করা হয়। কিন্তু এখানে একটা মনে রাখতে হবে, দেখো এখানে ডেলটি এফ M2 মানে কি বলেছি, যে দ্রাব পদার্থ যোগ করছি তার আণবিক ওজন, তাহলে ডেলটি এফ তার আণবিক ওজনের সাথে কী হচ্ছে ব্যস্তানুপাত। তাহলে এক্ষেত্রে যে দ্রাব পদার্থগুলো যে হিমাঙ্ক অবনমনের জন্য দায়ী তার M2 পরিমাণ যদি খুব কম হয় তাহলে ডেলটি এফ এর পরিমাণ বেশি হবে। তাহলে M2 মানে কি, অর্থাৎ যে সকল দ্রাব পদার্থ অর্থাৎ ইথিলিন গ্লাইকল বলো কি বা CaCl2 বা MgCl2 যে সকল হিমাঙ্ক রোধক যেগুলো আমরা যোগ করছিলাম, তাহলে সেইগুলোর আণবিক ওজন যত কম হবে তার কার্যকারিতা তত বেশি হবে, কারণ তত বেশিতে হিমাঙ্কের অবনমন করতে তত সাহায্যকারী হবে। সুতরাং সেক্ষেত্রে কম আণবিক ওজন বিশিষ্ট
দ্রাব্য পদার্থ নেওয়াটাই বেস্ট। ঠিক আছে, ওই জন্য অনেক সময় পড়ে যে হিমাঙ্ক রোধক কেন কম আণবিক ওজন বিশিষ্ট হওয়া উচিত। তাহলে এক্ষেত্রে আমরা ডেল টি এফ দিয়ে ইকুয়েশনটা করে আমরা সহজেই কিন্তু বলতে পারি, ইকুয়েশনটাকে ইউজ করে বলতে পারি, যেহেতু ডেল টি এফ দ্রাবের আণবিক ওজনের সাথে ব্যস্তানুপাতিক, তাই আণবিক ওজন যত কম হবে তাহলে হিমাঙ্কের অবনমন তত বেশি বেশি হবে, অর্থাৎ সেক্ষেত্রে হিমাঙ্ক রোধকটা বেশি কার্যকরী হবে। এবার চলে আসো যে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত যে রাউল্টের সূত্র, সে একই সূত্র। সে প্রথম সূত্র কি বলা হচ্ছে না, কোনো দ্রাবকে যদি কঠিন অনুদ্বায়ী বা তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করা হয় তাহলে উৎপন্ন দ্রবণের যে হিমাঙ্কের অবনমন ঘটে, যেমন ওই জল আর চিনি জলের বললাম যে হিমাঙ্কের অবনমন ঘটবে, তা কার সাথে সমানুপাতিক হয় না মোলাল গারত্বের সমানুপাতিক। এই যে এখানেই তো এদিকের থেকেই তো পাওয়া গেছে, এই ইকুয়েশনটা কোথা থেকে পাওয়া গেল, কারণ আমরা এইগুলো ইকুয়েশনগুলো আমরা বলেছিলাম প্রুভ করার দরকার নেই, শুধু জেনে রাখতে হবে রাউল্টের সূত্র অনুযায়ী এটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর দ্বিতীয় সূত্র কি, যদি নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে বিভিন্ন পরিমাণ, অর্থাৎ যদি ধরো 100 গ্রাম জলে আমি একবার গ্লুকোজ দিলাম 1 মোল, আবার 1 মোল চিনি দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে হিমাঙ্কের অবনমনও হচ্ছে একই। তাহলে এটা কণার সংখ্যার উপর ডিপেন্ড করছে, কারণ প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ দেওয়ার জন্য এদের হিমাঙ্কের অবনমনটাও একই রকম, যেহেতু একই মোল পরিমাণ দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তাহলে এবার এছাড়াও আমাদের আরেকটা জানতে হবে যে রাউল্টের সূত্র প্রযোজ্যতা, সেই একই জিনিস আমরা স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে যেটা করেছিলাম, অবনমনের ক্ষেত্রেও ঠিক একই জিনিস করব। অর্থাৎ এখানে প্রযোজ্যতার জন্য কতগুলো শর্ত আছে, তাহলে এই দ্রবণে কি করতে হবে, দ্রবণের মধ্যে যে দ্রাব পদার্থটা মেশানো হচ্ছে সেটা অনুদ্বায়ী, অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য কঠিন হতে হবে। আর দ্বিতীয়টা কি, দ্রবণটাকে অবশ্যই লঘু হতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, সে একই প্রশ্ন কেবির মতনই, যদি এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি যোগ করতাম, কি যোগ করতাম, যদি NaCl যোগ করতাম, যদি Na2SO4 যোগ করতাম, তাহলে কি হতো, Na2SO4 দিলে এখানে কটা আয়ন উৎপন্ন হতো, একটা কণা দিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি দ্রবণে গিয়ে এটা কটা আয়ন তৈরি করতো না 3টে আয়ন তৈরি করতো। NaCl কে যদি দিতাম তাহলে দ্রবণে গিয়ে কটা আয়ন তৈরি করতো, একটা আয়ন, দুটো আয়ন তৈরি করতো। তাহলে এই যে ফ্যাক্টরগুলো, অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা একটা দিলেও দ্রবণে গিয়ে তার কণা সংখ্যা কী হচ্ছে, বৃদ্ধি করছে, তাহলে এইগুলোকে কী বলা হয়, ভ্যান্ট অফ ফ্যাক্টর। আইগুলোকে কী বলা হচ্ছে, ভ্যান্ট অফ ফ্যাক্টর, অর্থাৎ যতগুলো আয়ন উৎপন্ন করে। ঠিক একই ক্ষেত্রে বেঞ্জুইক অ্যাসিডের ক্ষেত্রে আমি বলেছিলাম যে সংযোজিত হয়ে যাচ্ছে, 2 অণু সংযোজিত হওয়ার জন্য ভ্যান্ট অফ ফ্যাক্টর কত হয়, হাফ হয়। তাহলে অ্যাকচুয়ালি এটা রেকটিফাইড করে যদি লেখা যায়, তাহলে ডেল টি এফ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে I ইন্টু KF ইন্টু M হয়। তাহলে এখানে আই ফ্যাক্টরটা যোগ করতে হবে। যখন চিনি গ্লুকোজ আছে তখন I ইজিক্যাল টু 1, চিনি গ্লুকোজ, কারণ আমরা জানি সমযোজী যৌগ, এরা কোনো আয়নে বিশ্লেষণ ঘটে না, অর্থাৎ 1 মোল মেশানো মানে এটা 1, দ্যাট মিন এটা হচ্ছে I ইজিক্যাল টু 1। কিন্তু যখন তড়িৎ বিশ্লেষ্য হয়, যদি NaCl হয় তাহলে 2 হবে আয়ের মান, যদি Na2SO4 হয় তখন 3 হবে। তো যতগুলো আয়ন হবে সেই বেসিসে আয়ের ফ্যাক্টরটা এখানে যোগ করা হয়। ঠিক আছে, এরপরে নেক্সট যে কলিগেটিভ প্রপার্টিটা আছে সেটা হচ্ছে অভিস্রবণ চাপ, নট অভিস্রবণ কিন্তু নয়, অভিস্রবণ চাপ হলো কলিগেটিভ প্রপার্টি। কেন না, তার আগে জানতে হবে যে অভিস্রবণ কি। ধরা যাক দুটো দ্রবণ, ধরা যাক এইদিকে একটা চিনি জল রাখা হয়েছে, এদিকে রাখা হয়েছে চিনি জল, আর এইদিকে রাখা হয়েছে জল, এদিকে রাখা হয়েছে জল। দুটো গাঢ়ত্ব আলাদা, শুধুমাত্র মানে বিশুদ্ধ, মানে এর লঘুতা খুব লঘু, আর এটা হচ্ছে অপেক্ষিত গাঢ়। চিনি জল মানে দ্রবণটা একটু গাঢ়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বাষ্পচাপ কার বেশি হবে, জলের বাষ্পচাপটা বেশি। জলের বাষ্পচাপ কি, বাষ্পচাপ বেশি, আর এর কি, এর দ্রবণের হচ্ছে কম, আমরা জানি বাষ্পচাপ কম। তাহলে এই মতো অবস্থায় যদি দুটো একটা অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে যদি দুটো দ্রবণকে যদি পৃথক করে রাখা হয়, তাহলে দেখা গেছে এটা এই অর্ধভেদ্য পর্দা ভেদ করে যেদিকে বাষ্পচাপ বেশি, অর্থাৎ এইদিকে চাপ প্রয়োগ করছে, তাহলে দ্রাবক পদার্থটা ক্রমশ, অর্থাৎ কম গাঢ়ত্ব দ্রবণ থেকে বেশি গাঢ়ত্ব দ্রবণের দিকে কেবলমাত্র দাবক পদার্থের সঞ্চারণ ঘটে, সেমিপারমিয়েবল বা অর্ধভেদ্য পর্দা ভেদ করে। তাহলে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে কেবলমাত্র দাব, এখানে জল নিয়েছি, ধরা যাক এটা হচ্ছে কম গাঢ়, এটা হচ্ছে কম গাঢ় কোনো দ্রবণ আছে, এটা হচ্ছে বেশি গাঢ় দ্রবণ। ঠিক আছে, তাহলে কম গাঢ় অঞ্চল বিশিষ্ট থেকে কোনগুলো যাবে, অনলি দ্রাবক পদার্থটা যাবে। অনলি কোনটা যাবে না, দ্রাবক পদার্থটা কোথায় যাবে না, এই বেশি গাঢ়ত্বের দিকে যে সঞ্চারণ ঘটে যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অভিস্রবণ বলা হচ্ছে। অর্থাৎ একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে দুটি আলাদা গাঢ়ত্ব দ্রবণকে পৃথক করে রাখলে কম গাঢ়ত্ব দ্রবণ থেকে দ্রাবক পদার্থ বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে যে সঞ্চরণশীলতা ঘটে
সেই ঘটনাটাকে বলা হচ্ছে অভিস্রবণ। ঠিক আছে, এবার হোয়াট ইজ অভিস্রবণ চাপ? অভিস্রবণ বলছে এই যে সঞ্চারণ, দ্রাবক পদার্থ যে এখান থেকে এইদিকে যাচ্ছিল, এই সঞ্চারণটাকে বন্ধ করার জন্য যেটা বেশি গাঢ়ত্ব বা দ্রবণ, এটা যদি দ্রাবক হয় তাহলে এটা বেশি গাঢ়ত্ব, দ্রবণটা বেশি গাঢ়, তাহলে দ্রবণের ওপর যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে, তাহলে অ্যাকচুয়ালি এই অভিস্রবণ প্রক্রিয়ার জন্য দায়ী কে? এই বাষ্পচাপ, কারণ এখানে বাষ্পচাপ বেশি ছিল বলে এ ঠেলছিল এই দিকে যে সাম্য অবস্থাটা রচনা করার জন্য, কারণ যাতে করে দুদিকের বাষ্পচাপটা সমান হয়। এবার তাই সেই জন্য এই অভিস্রবণ প্রক্রিয়াটা চলছিল। কিন্তু অভিস্রবণ ধরা যাক প্রথমে এই দুটো দ্রবণকে যখন পৃথক করে রাখা হয়েছে, অভিস্রবণ প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। এবার স্টার্টটাকে বন্ধ করার জন্য যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে, কার উপর চাপ প্রয়োগ করতে হবে? কারণ বেশি গাঢ়ত্ব দ্রবণ বা চিনি জলের উপর। কারণ সেক্ষেত্রে কেন? কারণ এখানে বাষ্পচাপ প্রকৃতি কম আছে, যে ন্যূনতম চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। অর্থাৎ এখানে যে দ্রাবক পদার্থটা সঞ্চারণ ঘটছিল, দ্রাবক পদার্থই কিন্তু সঞ্চারণ ঘটছিল, সেইটা যাতে সঞ্চারণটা যাতে না হয়, তাহলে এই যে চাপটা ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে বন্ধ হয়ে যাচ্ছে, এই চাপটাকেই বলা হচ্ছে অভিস্রবণ চাপ। তাহলে অভিস্রবণ চাপ কোথায় প্রয়োগ করা হয়? না এক্সটার্নালি বা বহিরাগতভাবে কোথায় প্রয়োগ করা হয়? না দ্রবণের ওপর, অর্থাৎ বেশি গাঢ়ত্বের দ্রবণের ওপর প্রয়োগ করা হয়, যাতে করে এই অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ করা হয়। তাহলে দেখো এখানে বিভিন্ন ধরনের আমাদের অভিস্রবণ প্রক্রিয়া, আমাদের চারপাশে আমরা বিভিন্ন রকম অভিস্রবণ প্রক্রিয়া দেখতে পাই। যেমন বলছি কিশমিশের ক্ষেত্রেই ধরো যাক কিশমিশ শুকিয়ে গেছে, এবার ওই কিশমিশকে যদি জলের মধ্যে রেখে দিই, তাহলে কিশমিশ জলের মধ্যে রেখে দিলে কি হবে? জল ওই কিশমিশের মধ্যে, কিশমিশের যে অর্ধবেদ্য পর্দার মতো কাজ করবে, এবং যদি ওই জলের মধ্যে যদি রাখা হয় তাহলে স্বতঃস্ফূর্তভাবে ওই জলটা স্বতঃস্ফূর্তভাবে কিশমিশের ভেতর ঢুকে যাবে, ঢুকে গিয়ে কী হবে? কিশমিশটা ফুলে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সাধারণ নিয়ম। এছাড়া দেখব লোহিত কণিকার একটা ঘটনা দেওয়া আছে। লোহিত কণিকা যদি আমাদের যে লোহিত কণিকার যে ব্যাপারটা ফেটে যায়, সেইগুলো আমরা দেখব একটু করে পড়ে নেবে, তাহলে ওখানটা দেখবে ওখানে অনেকগুলো অভিস্রবণ চাপ সম্পর্কিত ঘটনা দেওয়া আছে। ঠিক আছে, এরপর যেটা পড়াবো সেটা হচ্ছে অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টফের সূত্র। কার সূত্র? ভ্যান টফের সূত্র। ভ্যান টফের সূত্র কি? না ভ্যান টফের প্রথম যে সূত্র সেটা হচ্ছে কি না স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ। অর্থাৎ সে রাউল্টের সূত্র কি বলেছে? লঘু তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রবের। তাহলে এখানে যে অভিস্রবণ চাপকে যদি পাই দিয়ে চিহ্নিত করা হয়, তাহলে বলছে কার সমানুপাতিক হবে? সি। অর্থাৎ এখানে কিন্তু সি কিন্তু মোলার গারত্ব। আগে আমরা যতগুলো জব পড়েছিলাম সব কি পড়েছিলাম? মোলাল। কিন্তু এখন কি পড়লাম? ইট ইজ মোলার গারত্ব। দ্যাট মানে কি N/V, মোল পার লিটার। মোল পার লিটার, এটা হচ্ছে মোল পার লিটার, এটা হচ্ছে মোল পার লিটারে। ঠিক আছে, এখানে মোলার গারত্বের সমানুপাতিক পাই/সি, এটা হচ্ছে প্রথম সূত্র। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতা বা স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ ওই দ্রবণের মোলার গারত্বের সমানুপাতিক। 2 নম্বর পয়েন্ট দেখো, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি কোনো গারত্ব যদি নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বলছে দ্রবণের অভিস্রবণ চাপ পরম উষ্ণতা সমানুপাতিক হবে। অর্থাৎ পাই ভেরিজেস টি, অর্থাৎ পাই ভেরিজেস বড় হাতের টি। যখন কি ধ্রুবক আছে? না দ্রবণের গাঢ়ত্ব যখন ধ্রুবক, তখন সেটা কার সমানুপাতিক? না টি এর সমানুপাতিক, পরম উষ্ণতা। আর তৃতীয় পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে কি না স্থির উষ্ণতায় কোনো দ্রাবকের একটি নির্দিষ্ট আয়তনে সমমোল পরিমাণ যদি বিভিন্ন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবক যোগ করা হয়, ওই একই জিনিস। অর্থাৎ 3টে আলাদা আলাদা পাত্র আছে, 3টে আলাদা আলাদা পাত্র যদি একই মোল পরিমাণ যদি দেওয়া হয়, তাহলে প্রতি ক্ষেত্রে অভিস্রবণ চাপ কী হবে? একই হবে। সেটাই বলছে একই। কিন্তু দ্রাবকটা কিন্তু সেক্ষেত্রে একই হতে হবে, অর্থাৎ এন এর সমানুপাতিক, অর্থাৎ পাই ভি সমমোল পরিমাণ একই। তাহলে এক্ষেত্রে যদি আমরা 3টে সূত্র যদি আমরা এবার এদের মধ্যে ভাঙি, তাহলে পিভি ইজিক্যাল টু এনআরটির মতো সমীকরণ পাওয়া যাবে, অর্থাৎ পাই ভ্যারিজেস সিটি পাওয়া যাবে। ঠিক আছে, এবার এইটাকে যদি ভাঙা হয় তাহলে একটা ধ্রুবক পাওয়া যাবে, দ্যাট ইজ পাই ইজিক্যাল টু সি আর টি। আর পাই ইজিক্যাল টু, আমি কি বলেছিলাম? পাই ইজিক্যাল টু অলরেডি বলেছিলাম N/V আর টি। এবার এন বলতে কি বোঝায়? না পাই ইজিক্যাল টু এন আর টি। আর পাই ইজিক্যাল টু এন মানে আমি কি বলেছিলাম? দ্রাবকের মোল সংখ্যা, দ্রাবকের মোল সংখ্যা 2 দিয়ে ডিনোট করা হয়, W2/M2/V আর টি।
or W2 VM2 RT। তাহলে এখান থেকে দেখো আমরা M2 ক্যালকুলেট করতে পারি, কিন্তু এখানে ক্ষেত্রে মনে রাখতে হবে কিন্তু এখানে কিন্তু মোলার গাঢ়ত্ব সবসময় দেওয়া আছে, অর্থাৎ মোল পার লিটার। এখানে সবসময় গাঢ়ত্বটা কী হিসাবে, মোল পার লিটার, কারণ এর আগে আমরা যেগুলো ইউজ করেছিলাম সব হচ্ছে মোলাল, আর এখানে হচ্ছে মোলার গাঢ়ত্ব। তাহলে এখান থেকে সহজে আমরা W2 বা M2 যাই দেওয়া থাকুক না কেন আমরা সহজেই ক্যালকুলেট করে নিতে পারবো। এবার এক্ষেত্রে আরের যে এককগুলো হয় সেই আরের এককগুলো খেয়াল রাখতে হবে। যদি আয়তন লিটারে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 0.082 ইউজ করব। যে সিজিএসএ সেমি কিউএস যদি দেওয়া থাকে ভলিউমগুলো তাহলে সেক্ষেত্রে 8.314 সেগুলো খেয়াল রাখবো। আর টেম্পারেচার কিন্তু অলওয়েজ এখানে কেলভিন স্কেলে আছে, বড় হাতের টি মানে আমরা জানি যে কেলভিন স্কেল, ঠিক আছে।